নিউটন নামটা শুনলেই মহাকর্ষের সূত্রের কথা মনে পড়ে, তাই না? যে সূত্র দিয়ে আমরা গোটা বিশ্বকে বোঝার চেষ্টা করি। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি সেই নিয়মই কারো জীবনে হঠাৎ করে ভেঙে পড়ে? আজকে আমরা ঠিক এমনই এক অদ্ভুত রহস্যময় ঘটনার গভীরে যাব, যেখানে বিজ্ঞানের সবচেয়ে বড় নিয়মটাই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল। গল্পের মূল চরিত্র অমরবাবু, একজন বিজ্ঞান শিক্ষক। তার জীবনটা ছিল বলতে পারেন ঘড়ির কাঁটার মতোই নিখুঁত আর নিয়মমাফিক। তার দুনিয়ায় সবকিছু চলত বিজ্ঞানের বাঁধা ধরা সূত্রে। কিন্তু হঠাৎ করেই একদিন রাতে তার সেই সাজানো গোছানো পৃথিবীতে এমন এক ঘটনা ঘটল, যা বিজ্ঞানের সব নিয়মকানুনকে এক ঝটকায় অচল করে দিল। চলুন দেখি কি হয়েছিল আসলে। তো আমাদের গল্পের কেন্দ্রে যে অমরবাবু আছেন, তিনি শুধু একজন সাধারণ শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন নিয়মানুবর্তিতার এক জীবন্ত প্রতীক। তার পৃথিবীটা ছিল একদম সাদাকালো, যেখানে বিজ্ঞানের বাইরে অন্য কোনো কিছুর অস্তিত্বই ছিল না। ছাত্রছাত্রীরা তো তাকে ঘড়ির স্যার নামেই ডাকত, কারণ তার কাছে সময় আর নিয়ম এই দুটোই ছিল শেষ কথা। ক্লাসে ঢোকা বা বের হওয়ার সময় দরজায় দাঁড়িয়ে ঘড়ি মিলিয়ে নেওয়াটা ছিল তার রোজকার অভ্যাস। আসলে বিজ্ঞানের এই কঠিন নিয়মের বেড়েজালে তিনি এতটাই আটকে গেছিলেন যে নিজের পরিবারের মানুষজনের আবেগ অনুভূতিও তার কাছে কোনো পাত্তা পেত না। ব্যাস, এই একটা কথাই অমরবাবুর পুরো চরিত্রটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভাবুন একবার, তার ক্লাসে বিজ্ঞানের মতো একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে সামান্য হাসি ঠাট্টা করাও ছিল এক বিরাট অপরাধ। তার চোখে এটা ছিল সরাসরি বিজ্ঞানকে অপমান করা, আর তার শাস্তি তো পেতেই হবে। তার দুনিয়াটা এতটাই সিরিয়াস ছিল, যেখানে হাসি বা কল্পনার কোনো জায়গাই ছিল না। কিন্তু যে নিয়মকে তিনি তার জীবনের সবকিছু বলে মনে করতেন, সেই নিয়মই একদিন রাতে তার সাথে এমন এক খেলা খেলল যা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কি অবিশ্বাস্য, তাই না? যে মহাকর্ষের সূত্র তিনি রোজ ছাত্রদের পড়ান, সেই সূত্রই যেন তার নিজের শরীরটাকে চিনতে অস্বীকার করল। শূন্যে ভাসতে থাকা শরীরটার থেকে তার বিজ্ঞানমনস্ক মনটাই যেন সেদিন বেশি অসহায় হয়ে পড়েছিল। অমরবাবুর মাথার ভেতরে তখন রীতিমতো ঝড় বইছে। তার মন চিৎকার করে বলছে, এটা হতেই পারে না, বিজ্ঞানের নিয়ম তো ভাঙার নয়। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, এটা নির্ঘাত কোনো দুঃস্বপ্ন, হয়তো হজমের গণ্ডগোলের কারণে হচ্ছে, কারণ বাস্তব কখনো এতটা অদ্ভুত হতে পারে না। কিন্তু না, এটা কোনো স্বপ্ন ছিল না। বজ্রপাতের শব্দে সজোরে নিচে পড়ার যে আঘাতটা, সেটা ছিল একদম বাস্তব। আর তার থেকেও বেশি বাস্তব ছিল তার মনের ভয়। বলা যায়, সেই রাত থেকেই অমরবাবুর সাজানো গোছানো পৃথিবীর দেওয়ালে প্রথম ফাটলটা ধরল। এরপর থেকেই শুরু হলো তার এক মরিয়া লড়াই। যে বিজ্ঞানের ছায়ায় তিনি সারা জীবন আশ্রয় খুঁজেছেন, সেই বিজ্ঞানের অলিগলিতেই তিনি এই অবৈজ্ঞানিক রহস্যের একটা ব্যাখ্যা খুঁজতে শুরু করলেন। দিন তো গড়াচ্ছিল, কিন্তু রহস্যের কোনো সমাধান হচ্ছিল না। যখনই তিনি ঘরে একা থাকতেন, তখনই তার শরীরটা পৃথিবীর টানকে অগ্রাহ্য করে শূন্যে ভেসে উঠত। এই ঘটনাটা তার একাকিত্ব আর আতঙ্ক দুটোকেই যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে তিনি বিজ্ঞানের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের দরজায় কড়া নাড়লেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে বিজ্ঞানকে তিনি ঈশ্বরের মতো মেনে এসেছেন, সেই বিজ্ঞানের মন্দির থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার এই বাস্তব অভিজ্ঞতাকে হয় মানসিক রোগ, না হলে কোনো জাদুর কৌশল বলে একদম উড়িয়ে দিলেন। বিজ্ঞানের পর ডাক্তাররাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ডাক্তার তো সরাসরি বলেই দিলেন, এই ভেসে ওঠার ঘটনাটা আসলে সত্যি নয়, এটা তার মনের বিকার। যে মানুষটা একদিন সবাইকে জ্ঞানের আলো দেখাতেন, তিনি ধীরে ধীরে সমাজের চোখে একজন একা আর অস্বাভাবিক মানুষে পরিণত হচ্ছিলেন। সমাজ তাকে আর জ্ঞানী শিক্ষক হিসেবে দেখছিল না। তার পরিচয় হয়ে গেল একজন বিভ্রান্ত, অপ্রকৃতিস্থ মানুষ। আর এখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে করুণ অধ্যায়। ভাবা যায়, জীবনের কি নিদারুণ পরিবর্তন! এক সময়ের সম্মানিত ঘড়ি স্যার এখন রাস্তার লোকেদের কাছে ঠাট্টা মশকরার পাত্র। তার জ্ঞান, তার সম্মান সবকিছুই যেন ওই এক রাতের ঘটনায় কর্পূরের মতো উবে গেল। তার পৃথিবীটা যেন ছোট হতে হতে শুধু নিউটনের সূত্রই আটকে গিয়েছিল। তিনি মরিয়া হয়ে এমন একজনকে খুঁজছিলেন যে তার এই ভেঙে যাওয়া পৃথিবীর গল্পটা বুঝবে। কিন্তু তার এই আচরণগুলো সমাজের চোখে তাকে আরও বেশি করে পাগল প্রমাণ করছিল। অদ্ভুতভাবে তার জ্ঞানই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল। যা ছিল তার পরিচয়ের মূল ভিত্তি, সেটাই এখন সবার হাসির কারণ। এই একাকিত্ব আর অপমান তাকে দিনের পর দিন খাদের কিনারায় ঠেলে দিচ্ছিল। তাহলে এই অদ্ভুত গল্পের শেষটা কি ছিল? অমরবাবু কি শেষ পর্যন্ত এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন, নাকি তার জন্য আরও গভীর কোনো রহস্য অপেক্ষা করছিল?
চলুন দেখা যাক। অবশেষে ঠিক 1 বছর পর সেই রহস্যের একজন সাক্ষী পাওয়া গেল। এক রাতে অমরবাবু তার এই অবিশ্বাস্য ক্ষমতা প্রথমবারের মতো অন্য কাউকে দেখানোর সিদ্ধান্ত নিলেন, আর সেই সাক্ষী আর কেউ নন, তার পুরনো হেডমাস্টার। চাঁদের আলোয় ভেসে থাকা অমর বাবুর মুখে কিন্তু সেদিন কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল যেন এক লম্বা লড়াই শেষে তিনি অন্তত একজনের কাছে হলেও নিজের সত্যিটা প্রমাণ করতে পেরেছেন। তার এই শেষ কথাগুলো ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলল। তিনি কি প্রকৃতির এমন কোনো গোপন সূত্র জেনে গিয়েছিলেন যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থ লুকিয়েছিল? আর এভাবেই অমরবাবু সবার চোখের সামনে থেকে বিদায় নিলেন। নিজের সত্যিটা প্রমাণ করে তিনি এক অসীম শূন্যতায় বিলীন হয়ে গেলেন, কিন্তু আমাদের জন্য রেখে গেলেন একরাশ প্রশ্ন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, অমরবাবুর এই অবিশ্বাস্য ঘটনাটা কি বিজ্ঞানের কোনো অজানো দিককে তুলে ধরে, নাকি এটা প্রমাণ করে যে মানুষের মন আর তার বিশ্বাস সব নিয়মের ঊর্ধ্বে? এই উত্তরটা হয়তো কোনো বইয়ে লেখা নেই, এর উত্তরটা আমাদের সবাইকে হয়তো নিজের ভেতরেই খুঁজে নিতে হবে।